বিবাহ ভাব বিচার হবে, তো আপনারা সকালের মতো একটি জন্ম তারিখ বলেন। জন্ম তারিখ বলবে জাকির হোসেন। আপনি একটি জন্ম তারিখ বলুন, 1 থেকে 30-এর মধ্যে যে কোনো একটি তারিখ। জনাব জাকির হোসেন সাহেব, আপনি শুনতে পারছেন? জাকির হোসেন সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? মিউট করা আছে আপনার ওখানে। হ্যালো, জি। 1 থেকে 30 তারিখের মধ্যে একটি তারিখ বলুন। 29। 29। এইবার 1 থেকে 12-র মধ্যে একটি, যে কোনো একটি মাসের নাম বলুন, বা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। ড্যানি সাহা বলুন। মিস্টার স্যার ড্যানি। ফেব্রুয়ারি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ, শোনা ফেব্রুয়ারি যাচ্ছে। সেপ্টেম্বর বলেছেন? না স্যার, ফেব্রুয়ারি ও, বলছি। 2। ফেব্রুয়ারি বলেছেন, মানে রানিং মাস। জি স্যার। আচ্ছা, একটি সাল বলবেন এবার তন্ময় বাগচি। একটি সাল বলুন। স্যার, হ্যাঁ স্যার, 1972 স্যার। 1972। এইবার একটি সময় বলুন, নীরজকান্তি রয়। একটি টাইম বলুন। স্যার দুপুর 1:30। দুপুর 1:30। 1:30। 1:30 PM। জন্মস্থান আমি দিয়ে দিলাম আমেরিকা, ওয়াশিংটন। প্ল্যানেটটি বের করুন। ওয়াশিংটন আমেরিকায় জন্মগ্রহণ করেছে 29 ফেব্রুয়ারি 1972 দুপুর 1:30। সমান সবগুলো দিয়ে রাখ। বের করছেন? স্যার লগ্ন মিথুন লগ্ন, মিথুন লগ্ন, দ্বিতীয় কেতু, কেতু, তৃতীয় চন্দ্র, চন্দ্র, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে রাহু, নবমে বুধ আর রবি, একাদশে শুক্র, দ্বাদশ অর্থাৎ মেষে মঙ্গল, দ্বাদশে মেষে মঙ্গল হয় কি করে? দ্বাদশ হলে বৃষে মঙ্গল। একাদশে একাদশ। একাদশে কি করে শুক্র হবে? তাহলে দশমে শুক্র। না গুরুজি, একাদশে মঙ্গল। হ্যাঁ, দশমে শুক্র। হ্যাঁ, দশমে শুক্র, একাদশে একাদশে মঙ্গল। মঙ্গল। কোথায় গেল? হ্যাঁ, দ্বাদশে গুরুজি, শনি কোথায় দ্বাদশে পড়লো? শনি। শনি দ্বাদশে বৃষ রাশিতে। ভারতে শনিটি। আচ্ছা, শুক্র কোথায়? শুক্র আছে মিনে। দশমে। মিনে আছে। দশমে মিনে, দশমে। মিনে বসতে আছে। তো দেখুন, বিবাহ ভাব, বিবাহ বিচারে জ্যোতিষ সকালে যেমন হলো কর্ম বিচারে জ্যোতিষ, বা কর্ম নির্ণয়ে জ্যোতিষ, বিদ্যা নির্ণয়ে জ্যোতিষ, বা ধরুন আপনার এই যে আয়ু বিচার, এগুলো অনেক কঠিন ক্লাস, কিন্তু অনেক কঠিন। যে কর্মজীবনে জ্যোতিষ, বিবাহ জীবনে জ্যোতিষ,
এটা বড় বড় পার্ট। এটা একটি বছর ক্লাস করেও কিন্তু এর শেষ করা যাবে না। তো তথাপিও সকালবেলা মাননীয় প্রেসিডেন্ট স্যার তো উপস্থিত আছেন দেখছি। তো সকালে প্রেসিডেন্ট স্যার বলছিলেন যে কর্মজীবন কর্ম নির্ণয় নিয়ে একটি ক্লাস হোক। তো তার হ্যাঁ, ভেবে রেখেছি। সামনের সপ্তাহে কর্মভাব নিয়ে আলোচনা হবে। আজকে বিবাহ ভাবটা সারা হলে আচ্ছা এবং চারটে ভাব নিয়ে বেসিক্যালি আলোচনা করা হবে। একটা হচ্ছে বিদ্যা ভাগ্য, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় নম্বর বিবাহিত জীবন, 3 নম্বর কর্মভাগ্য, আর 4 নম্বর শিশু জন্মালো তার শরীর স্বাস্থ্য, তার কেমন হবে শরীর স্বাস্থ্য, বা তার চারিত্রিক কি রকম বৈশিষ্ট্য হবে, বা জীবনে কি করবে না করবে, এগুলো নিয়ে আলোচনা হবে। এই 4টে মেন পয়েন্টকে নিয়ে আলোচনা হবে। গুরুজি তাহলে তাতে কি? হবে না, তাহলে হবে না। হ্যাঁ। আমরা চাই যেমন হচ্ছে এই বেকারত্বের অভিশাপ নিয়ে বিদেশ গমন চাই, বিদেশ গমন হবে কি হবে না এর বিচার করতে হবে। তারপরে বন্ধু নির্বাচনে আমরা ভুল করব না সঠিক করব, সঠিক বন্ধু কোথায় পাবো এগুলো আমাদের দরকার আছে। তারপরে প্রেম বিবাহ নিয়ে এত হতাশা কেন, এই হতাশা গ্লানি কোন ঘরের প্রতিকারে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে আসতে হবে আমাদের এগুলো। না, আমি সেটা বলছি না, সেটা তো আসতেই হবে। তবে আজকের সমস্যাটা এই 4টে জিনিসকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে ছেলে মেয়ের লেখাপড়া হচ্ছে না, বাবা মা জলের মতো অর্থ ব্যয় করছে অথচ লেখাপড়া শিখছে না। কি কারণ থাকলে লেখাপড়া শিখবে, লেখাপড়া হবে না? কোন লাইনে পড়াশোনায় গেলে, অভিজ্ঞ জ্যোতিষ আমরাই বলবো যে কোন লাইনে পড়াশোনা করলে সে সাফল্য পাবে, বা আদৌ তার পড়াশোনা হবে বা হবে না, উচ্চশিক্ষা তার হবে বা হবে না, উচ্চশিক্ষায় সে বিদেশ গমন করবে বা করবে না, হ্যাঁ। এগুলো নিয়ে বিদ্যাভাগ্য নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় নম্বর দেখা যাচ্ছে যে বিবাহের ব্যাপারে ছেলে মেয়ে বড় হচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, একাধিক যোগাযোগ, একাধিক সম্বন্ধ আসছে, হচ্ছে, বাবা মা কি বলবো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন অথচ বিবাহ হচ্ছে না। যদিও বা বিবাহ হলো, বিবাহিত জীবন শুভ হচ্ছে না, বেড সেপারেশন থেকে কোর্ট সেপারেশনের কারণ হয়ে যাচ্ছে, নানান ঝামেলা ইত্যাদির কারণ হচ্ছে। 2 নম্বর গেল। 3 নম্বর কর্মভাব নিয়ে বর্তমান এই সমাজ ব্যবস্থায় ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় নিচ্ছে অথচ দেশে কোথাও চাকরি নেই, কোনো চাকরি বাকরি পাচ্ছে না। তাহলে কি বৃত্তি অবলম্বন করে তার জীবিকা নির্বাহ করবে, অর্থাৎ কর্মভাবটা কোন দিকে ইন্ডিকেট করছে বা করবে, সেটা নিয়ে দেখা করা হবে। আর 4 নম্বর, শিশু জন্ম হওয়ার পর থেকে তার কর্ম ভাগ্য এবং তার শরীর স্বাস্থ্য, তার চারিত্রিক দৃঢ়তা বা চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, এইগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে এই যে 4টে ভাইটাল পয়েন্ট আজকে সমাজ ব্যবস্থাকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে, এই 4টেকে নিয়ে আলোচনা হবে। বাকি যে লগ্নের দ্বাদশ ভাব আছে, আরো যে ভাবগুলো বিচার করা হবে সেগুলো সংক্ষেপে সেগুলো বলা হবে, কিন্তু এই 4টে ভাবের উপরে বিচারটা অধিক গুরুত্ব দিয়ে বিচার করা হবে। আমি সম্মানীয় মহাসচিবকে বলছি, এই যে 4টে পয়েন্ট আজকে সমগ্র পৃথিবী জুড়ে 4টে পয়েন্টকে নিয়েই কিন্তু আলোড়ন চলছে। না আছে চাকরি বাকরি, ছেলে পুলে লেখাপড়া শিখছে না, বিয়ে হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বিয়ে হতে যাচ্ছে না, শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, ছেলের চারিত্রিক গঠন তৈরি হচ্ছে না। তাহলে এই যে 4টে পয়েন্ট, এবারে তার ধনভাব কেমন হবে, তার বন্ধু ভাব কেমন হবে, তার মাতার মিত্রস্থান কেমন হবে, তার রিপু ব্যাধি কেমন হবে, তার মৃত্যু কেমন হবে, তার ভাগ্য কেমন হবে, আয় ভাব কেমন হবে, ব্যয় ভাব কেমন হবে, সেগুলো তো বলাই হবে, বা সেগুলো এত ডিটেলসে যাবে না। এই 4টে ভাব আমার মনে হয় কেসি সাহেবের কাছে আমার যেটা বক্তব্য, যে এই 4টে ভাবই কিন্তু আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। হ্যাঁ, এগুলো সমাধান করতে হবে। সমাধান না করলে তো আপনার এই শিক্ষার্থীরা শেষে মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু খাবে আমার মতো। শেষে তো ছাত্রে কুল পাওয়া যাবে না। তো আজকে একটি বিশেষ মাননীয় প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রেসিডেন্ট স্যার, আপনি একটু আনমিউট করুন। তো আমাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি আছে। আচ্ছা, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির যে মাননীয় অধ্যক্ষ পণ্ডিত আদিত্য শাস্ত্রী, ইনি কিন্তু 1 বছর পূর্ণ করেছেন বিগত প্রায় 10 দিন আগে।
ওনার কর্মজীবনের। আমরা দাঁড়াইয়া তাকে সবাই, আমরা তাকে শ্রদ্ধা জানাই, তাকে আমরা গ্রহণ করি সবাই দাঁড়াইয়া, সব ছাত্ররা দাঁড়াইয়া গুরু থেকে আমরা শ্রদ্ধা জানাই। অতএব আমরা তো তাকে কিছু করতে পারতেছি না, আমরা শুধু তাকে শ্রদ্ধা করতে পারবো, এছাড়া আর আমাদের এখন এই মুহূর্তে কিছু নাই। আমরা আমাদের মহাসচিব সাহেব উনি ইন্ট্রোডিউস করতেছেন, করুন। ধন্যবাদ গুরুজি। তো 1 বছর এই ব্যাপারে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই, আপনাদের সকলকে, এবং আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করি, এইটুকুই বলতে পারি। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি আপনার মতো ছাড়বে ধন্য, এবং প্রকৃতপক্ষে আমরা এর কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই, তবুও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আপনার আশীর্বাদ সারা জীবন কাম্য। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য আপনার অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য, এটা বলার কিছুই নেই। তবে আমরা আশা করব যে যতদিন অন্তত সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আপনাকে এই ধরার বুকে রেখেছেন, আমরা যেন এই প্রতিষ্ঠানে আপনাকে হাস্যোজ্জ্বল মুখে এভাবে যেন আমরা পাই, এই প্রত্যাশা কিন্তু আমাদের। করোনা থেকে বঞ্চিত না হই। হ্যাঁ, আজকে তাহলে সবাই এসে আরম্ভ করবো। হ্যাঁ। তারপরে কেজরিওয়াল বলি, কেজরিওয়াল স্যার একটা বলি দিয়েছেন 29/2/1972 সালে, একটা 30 মিনিটে একটি ছেলে আমেরিকার ওয়াশিংটনে জন্মগ্রহণ করেছে। তার আমরা লগ্ন, মানে লগ্ন অন্যান্য গ্রহের যে অবস্থানগুলো সেগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। এরপরে আমরা আলোচনা করবো বিবাহ ভাবটা নিয়ে আলোচনা করবো। ইন্টারাপ্ট করছি, এই জাতকটা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে। মঙ্গলবার, ঠিক আছে। এই ছকটাকে নিয়ে মানে কম্পারেটিভলি এইগুলো, এই ছকটাতে কি হতে পারে বিবাহ ভাবটা বিচার করার পর, তারপরে সেগুলো আমি বা কেজরিওয়াল সাহেব সেগুলো আমরা ব্যাখ্যা করব। আগে বিবাহ ভাব সম্পর্কে কিছু বক্তব্য কিছু বলি, তারপরে এই ছকগুলোকে নিয়ে আলোচনা হবে। শুধু একটা কেন, আরো যদি কিছু দরকার লাগে এইটা এটি আছে, মানে বিচার করা হবে বা ইয়ে করা হবে। এখন আমি আপনাদেরকে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা। মাননীয় মহাসচিব সাহেবকে আমার আন্তরিক স্নেহ ভালোবাসা, এবং মাননীয় প্রেসিডেন্ট মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকেই এক একজন বাংলাদেশের কেশিফাল হয়ে উঠুক ঈশ্বর বা আল্লাহর কাছে, এই কামনা করে আমি আজকে ক্লাস শুরু করছি। গুড, ধন্যবাদ গুরুজি, শুরু করেন, আমরা শুনতেছি। প্রথম কথা, সপ্তম ভাব থেকে আমরা কি পাই না, সপ্তম ভাব হতে স্বামী স্ত্রী। আমি কিন্তু আপনি যে লিখছেন, আমি কিন্তু আজকে ডিটেলস সপ্তম ভাবটাকে নিয়ে ডিটেলস আলোচনা করে যাব। তারপরে এই যে ছকগুলো পাওয়া গেছে জন্ম তারিখ সময়, এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সপ্তম ভাব যে বিচার করা হয়, সপ্তম ভাব থেকে আমরা কি পাই না, সপ্তম ভাব হচ্ছে স্বামী স্ত্রীর আকৃতি প্রকৃতি, তার গুণ, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, কলহ বিবাদ, মামলা মোকদ্দমা, নষ্ট সম্পত্তি উদ্ধার, যৌথ ব্যবসা বাণিজ্য। সাধারণত এইগুলো সপ্তম ভাব থেকে আমরা বিচার করি। তাহলে সপ্তম ভাব থেকে মূল কি কি আমরা বিচার করি, আর হয়তো অনেক কিছু থাকতে পারে, আছে, সেগুলো না আলোচনায় গিয়ে আমরা মোটামুটি ভাবে সপ্তম ভাব থেকে কি পাই না, স্বামী স্ত্রীর আকৃতি প্রকৃতি, তাদের রূপলাবণ্য, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, কলহ বিবাদ, মামলা মোকদ্দমা, নষ্ট সম্পত্তি উদ্ধার এবং যৌথ ব্যবসা বাণিজ্য। এই সপ্তম ভাব থেকে বিচার করা হয়। ক্লিয়ার হয়ে গেল? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শুনুন, এত লেখা যাবে না, মোটামুটি শুনে নিন। গুরুজি আমি একটু ঠিক আছে,
বলুন। জি, আমি হ্যাঁ, একটু কথা বলি। মাননীয় আপনার মহাসচিব স্যার কিছু বলছেন, বলুন। হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি যে হ্যাঁ, বলুন। সপ্তম ভাব থেকে যেমন আপনারা বুঝলেন যে আমাদের প্রিন্সিপাল স্যার বললেন যে আমরা দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর আকৃতি প্রকৃতি এগুলো বিচার করব, তারপরে ব্যবসা বাণিজ্য, ব্যবসা অংশীদারি বাণিজ্য, মামলা মোকদ্দমা, হ্যাঁ, কলহ বিবাদ। বলছি তো যৌথ হ্যাঁ। ব্যবসা বাণিজ্য বিচার করব, এক্ষেত্রে কিন্তু একটু বিষয়ে লক্ষ্য রাখতে হবে, রেখে যেতে হবে। শুধু সপ্তম ভাবে এটি লিখলে হবে না, লেখার জন্য জ্যোতিষ নয়, জ্যোতিষ শিখতে গেলে শুনতে হবে, গলাধকরণ করতে হবে, শুধু লিখলে জ্যোতিষ হবে না। তো যখন আমরা দেখুন অংশীদারি ব্যবসা বাণিজ্য যখন বিচার করব, তখন কিন্তু যখন চতুর্থ ভাব, দশম ভাব এবং সপ্তম ভাবকে নিয়ে তবেই না আমরা অংশীদারি ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা বিচার করব। আবার যখন মামলা মোকদ্দমা, দাম্পত্য জীবন নিয়ে মামলা মোকদ্দমা যখন হবে, তখন সপ্তম ভাব এবং সেই সঙ্গে অষ্টম ভাবকে সঙ্গে তো আনতেই হবে এবং দ্বাদশ ভাবকেও কিন্তু টেনে আনতে হবে, এমনকি চতুর্থ ভাবকেও টেনে আনতে হবে। তো হ্যাঁ, মামলা মোকদ্দমা যদি আলাদাভাবে বলা হয় দাম্পত্য জীবন নিয়ে মামলা মোকদ্দমা, তাও টেনে আনতে হবে। আবার নষ্ট সম্পত্তি উদ্ধার, বিশেষ করে নষ্ট সম্পত্তি মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, তো বা আমার নষ্ট সম্পত্তি, সেটি কি জীবন সঙ্গীর নষ্ট সম্পত্তি, না পিতার নষ্ট সম্পত্তি, না মাতার নষ্ট সম্পত্তি, নাকি মাতুলালয় থেকে প্রাপ্ত সম্পত্তি, না শ্বশুরালয় থেকে প্রাপ্ত সম্পত্তি, কোনটা নষ্ট হলো, তার জন্য কিন্তু আলাদা আলাদা ভাবকে গুরুত্ব দিয়ে তবেই না বিচার করতে হবে। শুধু আমার সম্পত্তি নষ্ট হয়েছে আর অমনি আমি মামলা করে দিলাম, মামলার পিছনে 30 বছর দৌড়ালাম, কিন্তু মাথায় গিয়ে ফল হলো না। তো এখানে দেখতে হবে যে আমার সম্পত্তিটি কোথা থেকে। তো আজকে যেহেতু সপ্তম ভাব বিচার হবে, তো এখানে হচ্ছে শ্বশুরালয় থেকে সম্পত্তি প্রাপ্তি, বা ধরুন জীবন সাথী জীবন সঙ্গীর সম্পত্তি নিয়ে হয়তো দাম্পত্য জীবনে সেপারেশন হয়ে গেছে, একসঙ্গে থাকতে একটি বাড়ি কিনা হয়েছিল, তার বাড়ির অর্ধেক মালিক সে, অর্ধেক মালিক আপনি, এইবার দুজনের ভিতরে মামলা মোকদ্দমা শুরু হলো, বাড়িটি কে পাবে। আবার দেখা যাচ্ছে হয়তো বিলান জমি কেনা আছে আরো দুজনের নামে, তো দুজনে বাড়ি তো আর কেটে ভাগ করে দেওয়া যাবে না। বা সন্তান, যেমন একটি সন্তান নিয়ে মামলা চলছিল যে দুটি মা দুজনই দাবিদার, সে বলে যে সন্তান আমার, আর আরেক মাও বলে সন্তান আমার। তো তখন জাজ কিন্তু বলল যে ঠিক আছে, সন্তান যখন দুজনের, তাহলে তোমরা করো, করাত নিয়ে আসো, মাঝখান দিয়ে কেটে ভাগ করে দিই দুই মাকে। তো যে সঠিক মা সে কিন্তু বলেছিলেন না জজ সাহেব, না না, এই কাজ আপনি কোনো ক্রমেই করবেন না, কোনো ক্রমে আমি আমার সন্তানের ভাগ চাই না, আপনি আমাকে ক্ষমা করবেন, আমার সন্তান যেখানে থাকুক, যে অবস্থানে থাকুক, ও বেঁচে থাকুক, ও ভালো থাকুক, এটাই আমি চাই। আর যে সন্তানের মালিক নয় সে কিন্তু বলেছিল বাহ, হ্যাঁ ঠিক আছে জজ সাহেব, তাই দিন তাই দিন, হ্যাঁ ফেরে ভাগ করে দিন, আমি অর্ধেক নিয়ে খুশি। তো জজ সাহেব জজের চোখ দিয়ে কিন্তু বুঝতে পেরেছিলেন যে ও মা নয়, অর্থাৎ ওই মাকে ও হচ্ছে ডাইনি, কারণ যে সন্তানের হত্যা চায়, সন্তান মাঝখান থেকে ফেলে ভাগ করে দিতে চায়, তাহলে ও ডাইনি, অর্থাৎ ও মা নয়। তো ওকে কারাবাসে পাঠানোর নির্দেশ দিলেন। তো এই যে জজের যে বিচার, ঠিক এই রকম বিচার কিন্তু জ্যোতিষশাস্ত্রে হওয়া চাই। তো জ্যোতিষশাস্ত্রে এরকম হতে গেলে হ্যাঁ, অংশীদারিত্ব ব্যবসা, সেক্ষেত্রেও কিন্তু চতুর্থ ভাব দশম ভাবকে দেখতে হবে। সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা, সেটা সপ্তম ভাব থেকে শ্বশুরালয় বা জীবন সঙ্গীর সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা, এটা চলবে। কিন্তু অন্য মামলা মোকদ্দমা কিন্তু অষ্টম দ্বাদশ ঘর থেকে চলবে। তো এই সঙ্গে শুধু সপ্তম ভাব দেখলেও কিন্তু চলবে না, অষ্টম দ্বাদশ ভাবকেও কিন্তু দেখতে হবে। যেহেতু মামলা মোকদ্দমার কারক, নিধনত্বের কারক বা ব্যয়ের কারক, সেটা কিন্তু মানে দ্বাদশ ঘর এবং অষ্টম ঘর। যে আমরা মামলা মোকদ্দমায় প্রতিদিন ব্যাগ ভরে টাকা নিয়ে যাব, উকিলকে যে টাকা দেব, মোহরিকে টাকা দিব, ওদিকে পেশকারকে টাকা দিব, জজকে ঘুষ দিব, বা ধরেন বিভিন্নভাবে টাকা খরচ করব, ওদিকে মোহরিকে টাকা দিব, সব দিয়ে 20-30 বছর মামলা করে আমরা জয়ী হব কি হব না। এমনকি মামলা করতে করতে অনেকে কিন্তু নিঃস্ব হয়ে পথে বসে গেছেন, সেই মামলায় আর ওই সম্পত্তি উদ্ধার হয়নি। তো এমন ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে। তো শুধু সপ্তম ভাব থেকে যদিও মামলা মোকদ্দমা বিচার করা হবে, আমরা এক নজরে কিন্তু এতদিন শিখেছি যে লগ্ন থেকে দেহমন, দ্বিতীয় থেকে ধনজন, তৃতীয় থেকে ভাই বোন, চতুর্থ থেকে বন্ধু মিত্র, পঞ্চম থেকে বিদ্যা, পুত্র, পিতা, তারপরে ষষ্ঠ থেকে ব্যাধিপীড়া, সপ্তম থেকে দাম্পত্য জীবন, অষ্টম থেকে নিধন, নবম থেকে ভাগ্য, দশম থেকে কর্ম, একাদশ আয় আর দ্বাদশ ব্যয়, এটি আমরা শিখেছি।
কিন্তু সপ্তম ভাব থেকে দেখুন আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার আজকে কিন্তু বললেন যে হ্যাঁ সপ্তম ভাব থেকে আমরা বিচার করতে পারবো যে স্বামী স্ত্রীর মানে দেহের আকৃতি প্রকৃতি, সেই সঙ্গে তার মানে তার উপার্জন, দাম্পত্য সুখ শান্তি, তারপর যৌথ ব্যবসা বাণিজ্য, তারপর মামলা মোকদ্দমা, তারপরে ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কেউ বিদেশ যাবে কিনা, অর্থ সম্পদ উদ্ধার, নষ্ট সম্পদ উদ্ধার। তো নষ্ট সম্পদ উদ্ধার এর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটির সাথে আরেকটি যোগসূত্র রয়েছে। অর্থাৎ শুধু মানে দুটি চোখকে মাছির মতো চতুর্পাশের চোখ তৈরি করতে হবে, তবেই না কিন্তু হরস্কোপ বিচার করে এর ফলাদেশ বলা হবে। যদিও বলা হচ্ছে সপ্তম ভাব থেকে এই কয়েকটি পয়েন্ট বিচার করা হবে, টোটাল জীবনী যদি বলা হয় যে আমরা 12 ঘর থেকে 12টা বিচার করলেই জীবনী শেষ হয়ে গেল, আমি বলবো একটি ঘর থেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিচার করা সম্ভব, যদি বিচারকের দৃষ্টি সেই প্রকৃত বিচারকের মতো হয়। তাহলে কিন্তু একটি ভাব থেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিচার করা সম্ভব। যদি বলেন যে কিভাবে, তো তার ব্যাখ্যা আপনারা হ্যাঁ ডিপ্লোমাতে বা আস্তে আস্তে ক্লাস করতে করতে পেয়ে যাবেন। আর না হলে কোনো ভাবের প্রয়োজন নেই, আপনি একটি ভাব দিন না, একটি যে হরস্কোপ করে একটি ভাব আমাকে দিন, তারই প্রশ্নই আপনারা করুন যে সেই লোকটি কেমন হবে। একটি কানা খুঁড়া নুলোল মানুষকে খুঁজে বের করুন, একটি বোবাকে বের করুন, একটি অটিজমকে বের করুন, মানে একটি টুইন বেবিকে বের করুন, বের করে সেই হরস্কোপ তৈরি করে তার একটি ভাব দিন। আর বেশি নয়, মানে একটু মাথা ঠান্ডা করে মাত্র 2 দিন সময় দিন, দেখবেন যে হ্যাঁ কেমন বিচার করা যায় না। অবশ্যই বিচার করা যাবে, আর যদি না যাবে তাহলে নষ্ট কোষ্ঠী উদ্ধার এগুলো মিথ্যা হয়ে যাবে বা জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে। তো জ্যোতিষশাস্ত্র নিঃসন্দেহে যে দুরূহ শাস্ত্র, নিঃসন্দেহে যে কঠিন শাস্ত্র, তা বুঝতে পারবেন যে এই যে বললাম যে বিবাহ ভাব বিচার, মানে বিবাহ ভাব, কর্মভাব, তারপরে আপনার এই যে বিদ্যাভাব বা সন্তান ভাব, এগুলো দৈব সহযোগিতা থাকতে হবে, দৈব আনুকূল্য ব্যতিরেকে। মানে শুধু ভাব বিচার করে কিন্তু এর ফলাদেশ পাওয়া যাবে না। তো দৈব আনুকূল্য আসবে কোন ঘর থেকে, এর সঙ্গে কিন্তু সেই ঘরকে অবশ্যই যুক্ত করতে হবে, নচেত কিন্তু আমরা জয়ী হব না, বা বিচারে আমরা সঠিক বিচার কিন্তু আমাদের সেই ভাগ্যফল প্রত্যাশীকে পরিপূর্ণরূপে দিতে পারবো না। ঠিক আছে গুরুজি, আপনি আপনার ক্লাস শুরু করুন। নেক্সট, এবারে বিবাহের ক্ষেত্রে তাহলে সপ্তম ভাবের কি বিচার করা হবে, সপ্তম ভাব থেকে সেটা বলা হলো। এবারে বিবাহের ক্ষেত্রে কি হয়েছে না, সপ্তম ভাব সুখের বর্গবল, সপ্তম ভাব সুখের বর্গবল, সপ্তম পতি, সপ্তমস্থ গ্রহের বর্গবল এবং শুভ গ্রহের দৃষ্টি এবং সপ্তম পতির স্বরাদি দুস্থানগত অবস্থান কিনা এর বিচার করে সপ্তম ভাব বিচার করা হবে, তার শুভাশুভ পদ নির্দেশ করা হবে। এর ব্যতিরেকে কোনোভাবেই সপ্তম ভাবের শুভাশুভ পদ নির্দেশ করা যাবে না। তাহলে এক, সপ্তম ভাব সুখের বর্গবল, 2 সপ্তম পতি ও সপ্তমস্থ গ্রহের বর্গবল, 3 শুভাশুভ গ্রহের দৃষ্টি, আর 4 সপ্তম পতি স্বরাদি দুস্থানগত হয়েছেন কিনা এটা নজর করে সপ্তম ভাবকে বিচার করতে হবে। এর ব্যতিরেকে কিন্তু আর সপ্তম ভাবের কোন শুভফল পাবেন না বা শুভফল আশা করা যায় না। লগ্নপতি, সপ্তম পতি যদি লগ্ন থেকে কেন্দ্রে বা কোণে অবস্থান করে শুভগ্রহ দৃষ্ট হয়, তাহলে সপ্তম ভাবের যে শুভফল 100 ভাগের মধ্যে 90 ভাগ সেই শুভফল দিয়ে যায়। এটা ব্যতিরেকে কোন অবস্থাতেই কিন্তু সপ্তম ভাবের বিবাহের ক্ষেত্রে, আমি বলছি বিবাহের ক্ষেত্রে, বিশেষ শুভফল হবে না। সপ্তম পতি যদি লগ্ন থেকে কেন্দ্রে কোণে অবস্থান করে শুভগ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, তবে সপ্তম ভাবের শুভ লাভ, শুভ ফল লাভ হয়, এ তদ ব্যতিরেকে নয়, অন্যথায় নয়। তাহলে প্রথমে বলা হলো সপ্তম ভাব সুখের বর্গবল,
সপ্তম অষ্ট গ্রহের বর্গবল, সপ্তম প্রতি সোনাদি দুস্থানগত হয়েছেন কিনা সেটা নজর করা। আর 4 নম্বর দেখা যাচ্ছে যে সপ্তমস্ত গ্রহের যে সপ্তম ভাবের উপরে অন্যান্য গ্রহের যে দৃষ্টি, তাদের যে বর্গবল, এই 4টে জিনিসকে বিচার করে এবং সপ্তম প্রতি যদি লগ্ন থেকে কেন্দ্রে বা কোণে অবস্থান করেন, করে যদি শুভ গ্রহের দৃষ্টি হয়, তবে বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ হবে, অন্যথায় নয়। এইটি কিন্তু মূল পয়েন্ট বিবাহের ক্ষেত্রে। কিছু বলবে বলো, কিছু বলবে বুঝিয়ে দাও। আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টি হচ্ছে যে আমরা মোবাইলের দ্বারা জটক বিচার করলাম, পাত্র পাত্রীর ম্যারেজ ম্যাচিং আমরা অনেকেই কিন্তু করি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অষ্টবর্গ বিচার করলাম, অষ্টবর্গ বিচার করে তারপরে পাওয়া গেল ওই অষ্টকূট বিচার করলাম, বিচার করে পাওয়া গেল 35-এর মধ্যে আমরা দেখা যাচ্ছে 32-33 পেলাম। শতভাগও পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রে শতভাগও পাওয়া যায়। তো এই যে যেটি পেলাম এটি যে চূড়ান্ত বিচার তা কিন্তু নয়। এর ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যেমন জন্মকালীন দুজনের পাত্রপাত্রীর প্ল্যানেটের যেমন শুক্র শান্তিকারক, সেই সঙ্গে বৃহস্পতি প্রতিষ্ঠার কারক, মঙ্গল তার মাঙ্গলিক যাগযজ্ঞ বা মাঙ্গলিক যে বিবাহ, এটা একটা মাঙ্গলিক কাজ, মঙ্গলের অবস্থান অর্থাৎ শুক্র মঙ্গল বৃহস্পতির অবস্থান, সপ্তম ভাবের যে ভাবপতি সেই ভাবপতি বলাবল, এমনকি ভাব স্থানে কোনো পাপ গ্রহের দৃষ্টিগত ব্যাপার স্যাপার আছে কিনা সেটা তার বলাবল, এবং যে সপ্তম ভাব যে সে সপ্তম পতি গিয়ে পাপস্থ হয়েছে কিনা, পাপগ্রহ যুক্ত পাপগ্রহ দৃষ্ট হয়েছে কিনা সেটা দেখতে হবে। সর্বশেষ দেখতে হবে যে সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করেছে কিনা কোনো পাপগ্রহ বা কোনো অশুভ গ্রহ বা মারক গ্রহ। এইগুলোর উপর নির্ভর করে তখন কিন্তু ওই আপনার অষ্টকূট বিচারের মানে যে জটক বিচার, জটকের মার্ক কমা বাড়া হয়, তার উপর পার্সেন্টেজ তৈরি করে তবেই না কিন্তু জটক বিচার করতে হবে। আর সেই জটকের মাধ্যমে যদি বিবাহ মিলন হয়, সৃষ্টিকর্তার নির্বন্ধন বা প্রজাপতি ঋষির নির্বন্ধন যদি থাকে, আর তখন যদি বিবাহ হয়, তারপরেও যদি অশান্তি হয়, তাহলে আর জ্যোতিষের কিছু করার নেই। কিন্তু জ্যোতিষ জগতে বা জ্যোতিষ জগতে পদার্পণ থেকে অদ্যাবধি দেখা গেছে যে জটক বিচার যদি মনের মতো মন দিয়ে কোনো পণ্ডিত ব্যক্তি করেন, তো সেই জটক বিচারের পর যদি জটক শুভ পাওয়া যায়, তো বিবাহের পর তাদের অকাল বিচ্ছেদ, অকাল মৃত্যু, সন্তানহানি বা সন্তানহীনতা, এমন দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা, এগুলোর হাত থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া গেছে। এটার বহু বা শত শত প্রমাণ আছে। বিধায় কিন্তু জ্যোতিষশাস্ত্র অদ্যাবধি কিন্তু দণ্ডায়মান ছিল, আছে এবং থাকবে। অর্থাৎ এর গুরুত্ব কিন্তু অনেক। মানে বিবাহে জ্যোতিষ আর কর্মজীবনে জ্যোতিষ চিন্তা করতে গেলে মানে সারা জীবনে এটি পড়েই শেষ করা যাবে না যে বিবাহে জ্যোতিষ আর শুধু কর্মজীবনে জ্যোতিষ। একজন যদি বলে, যেমন ডাক্তার ধরুন সে মেডিসিন বিশেষজ্ঞ, আবার কেউ বলছেন যে আমি গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, আবার কেউ বলছেন নিউরো বিশেষজ্ঞ, কেউ নিউরো সার্জন, কেউ দেখা যাচ্ছে হার্ট স্পেশালিস্ট। তো এই যে স্পেশালিস্ট, এখানে যদি শুধু বলা হয় যে বিবাহে স্পেশালিস্ট কোনো অ্যাস্ট্রোলজার, তো আমার মনে হয় যে তার আর অভাব হওয়ার কথা নয়, দুনিয়ার বুকে তার চাওয়া পাওয়ার পূর্ণ থাকার কথা নয়। আবার যদি বলা হয় যে কর্মজীবনে জ্যোতিষে স্পেশালিস্ট, তা সে যদি শুধু একটি ভাবকেই শুধু বিচার করতে শেখে, তাহলে তার কিন্তু আর অভাব হওয়ার কথা নয়। যেমন আজকে সকালে চেম্বার টাইম, তো তার মধ্যে ইন্ডিয়া থেকে এক ভদ্রলোক ফোন দিলেন, ফোন দিয়ে বলছেন যে আমি দীর্ঘদিন প্রেম করেছি, প্রেমটি ভেঙে গেছে, তো এখন কি করণীয়, ক্ষেত্রে কি করতে পারবেন। তা আমি বললাম, আপনি সুদূর ইন্ডিয়া থেকে ফোন দিয়েছেন, ইন্ডিয়াতে তো 5 মিনিট 10 মিনিটে বশীকরণ করা যায়, এমনকি 5 সেকেন্ডেও বশীকরণ হয়, এমনও আপনার আনন্দবাজার খুঁজুন, আনন্দবাজার পত্রিকা খুঁজুন, ওখানে পেয়ে যাবেন। শুধু এত দূরে, আমি তো এখন বাংলাদেশে আছি, আমাকে আর খোঁজার প্রয়োজন কি, তো আপনি ওখানে খুঁজুন, উত্তর মিলে যাবে। তা হচ্ছে অসংখ্য ধন্যবাদ। তাই নিশ্চিত উনি কিন্তু আনন্দবাজার পত্রিকার সংবাদ পেয়ে একেবারে খুশি। উনি আনন্দবাজার পত্রিকা এখনই কিনবে বা অনলাইনে ঢুকবে, তার বিজ্ঞাপন বিভাগে ঢুকবে,
উনি কিন্তু আজকে ধরেন ওনার অর্থ অপচয় করবেই, তাতে আর সন্দেহের কোনো অবকাশ নেই। মানে এত আপসেট হয়ে উনি বাংলাদেশে ফোন করেছেন। তো যে এই ধরনের ঘটনা যেন জীবনে পুনরাবৃত্তি না ঘটে, আমরা বন্ধু নির্বাচনে ভুল করা আর সিংহের মুখে হাত দেওয়া সমান। অর্থাৎ সেই জীবন সঙ্গী হচ্ছে প্রকৃত বন্ধু। তো সেই বন্ধু নির্বাচনে যদি আমরা ভুল করি, তাহলে কিন্তু সিংহের মুখে হাত দিলে কি হয় তা তো জানেনি, ক্ষুধার্ত সিংহ কি হবে। মানে আমরা অনুধাবন করতে পারি, কিন্তু কেউ তো দেখিনি যে সিংহের মুখে হাত দিলে কি হবে। কিন্তু বাঘের মুখ আমি স্বচক্ষে দেখেছি, যে বাঘে আমার এক কাকাকে নিয়ে গেছে, মানে মাজায় কামড় দিয়ে সামনের পথে দেখেছি, ঢাক পিটাইছি, তারপরে প্রচুর শব্দ উল্লাস করেছি, বাড়োবাড়ি করেছি, কিন্তু কোনো ক্রমে তাকে আর পাইনি, এটা দেখেছি। তো বাঘ আর সিংহ এদের মধ্যে পার্থক্য নেই, তো এরা কিন্তু তেমনি। তো জীবনের জীবন সঙ্গী যদি বাঘ আর সিংহের মতো হয়, তাদের মুখে হাত দেওয়ার মতো কঠিন কাজ হয়, তাহলে এই ক্লাসটি কিন্তু একেবারে সহজ জিনিস নয়। যাই হোক, এগুলো বলে সময় নষ্ট না করি, তো আমাদের শুরু হচ্ছে কিন্তু। আমি আবার হ্যাঁ গুরুজি, আমি নেক্সট আবার বলি। হ্যাঁ আবার না, তাহলে আবার নয় গুরুজি, এইভাবে আমরা ক্লাসটি চাই, যে ক্লাসটি হচ্ছে আমরা যে জন্ম তারিখটি পেলাম যে 29শে ফেব্রুয়ারি 1972। ওটা আমি এক মিনিট আমি বলি, বলি, আমি এক মিনিট একটু বলে নি, ওটা একটু বলি। তো দুপুর 1:30 আমেরিকা ওয়াশিংটনে জন্মগ্রহণ করেছে। এর বিবাহিত জীবন কেমন হবে, এতে কিন্তু আমরা তুষ্ট নই। আমরা কথা হচ্ছে যে এই হরস্কোপটি 1:30 জন্ম না হয়ে বা 3:30 হলো, 5:30 হলো, 7:30 হলো, অর্থাৎ লগ্নকে পরিবর্তন করে যতটুকু সম্ভব অন্তত 2, 3, 4টি লগ্ন বা মাঝের থেকে যে কোনো, এখানে মিথুন লগ্ন আছে, হয়তো আমরা তুলা লগ্নে চলে গেলাম, আবার দেখা যাচ্ছে তুলা লগ্নটি আমরা চর লগ্নে গেলাম, এইবার ধনু লগ্নে গেলাম, বা সেখান থেকে হয়তো দ্বাত্তক লগ্নে একটি গেলাম, এরকম 2, 3টি লগ্ন দিয়ে যেন আমরা ব্যাখ্যা করে বোঝাতে পারি যে এইভাবে হচ্ছে বিবাহ ভাব বিচার করতে হবে। তো এটা চাই কিন্তু আমরা। হ্যাঁ, আজকের ক্ষেত্রে এই যে ওয়াশিংটনে যে ছেলেটি শিশুটি জন্মগ্রহণ করছে, যে জাতচক্র পেয়েছি, আরেকটুকু আলোচনা করার পর ওই ভাবটাকে বিচার করা হবে। নিশ্চয়ই ভাবে তোমার সাথে আমি একমত, কিন্তু প্রাথমিক কিছু জ্ঞান, এই যেমন ধরে নিলাম লগ্নের সপ্তমে বৃহস্পতি আর পঞ্চমে মঙ্গল বসে আছে, পঞ্চম মঙ্গল দৃষ্টি করছে, লগ্নে দ্বিতীয় কেতু রাহু দৃষ্ট হয়ে বসে আছেন, লগ্নের পঞ্চম ভাবে, লগ্নের পঞ্চম নয়, লগ্নের কত, সপ্তম, লগ্নের 7 সপ্তমে শনি দৃষ্টি করে আছেন, লগ্নের সপ্তম ভাবে বৃহস্পতি বসে আছেন। তো তাকে এইগুলো আগে কিছু বুঝুন, তারপরে এই ভাবটা বিচার করব। আজকে যখন মহামান্য মানে মহাসচিব সাহেব আজকে উপস্থিত আছেন, নিশ্চিত ভাবে আজকে রাত্রি যদি 11টাও হয়, আজকে কিন্তু আমি এই চ্যাপ্টারটাকে শেষ করব। স্যার, মাননীয় মহাসচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার বৃহস্পতিটা ধনুতে হবে স্যার। হ্যাঁ, ধনুতেই তো বসে আছে, ঠিকই তো আছে, সপ্তমে বসে আছে, লগ্নের সপ্তমে বসে আছে। অষ্টমে রাহু, হ্যাঁ, অষ্টমে রাহু বসে আছে, নবমে বুধ, দশমে শুক্র, একাদশে মঙ্গল, দ্বাদশে শনি। বৃহস্পতির বিংশোত্তরী মহাদশার গভীর অন্তর্গত। তাকে ও দরকার নেই, বিবাহের ক্ষেত্রে বিংশোত্তরী কি চলছে না চলছে ওটা দেখা দরকার নেই। আমরা বিবাহ ভাব নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু এখন বিবাহ দিচ্ছি না। বিবাহ দিলে, আজকে যদি বিবাহ দিতাম তাহলে বিংশোত্তরী কি দশা চলছে বা কি অন্তর্দশা চলছে, প্রস্তন্তর্দশা চলছে, সেগুলো দেখার প্রয়োজন ছিল। কিন্তু আমরা যখন বিবাহ ভাব নিয়ে আলোচনা করছি, তখন শুধু ওই সপ্তমে বৃহস্পতি কি পদ দেবে বা তার কি আদার যে গ্রহগুলো অবস্থান করেছেন তাদের কি ফলাফল, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তবে আমার একটা অনুরোধ আপনাদের কাছে, যে সকলে প্রথম দিকে কিছুটা শুনুন, তারপর এই বিচারটা করতে সুবিধা হবে। মহাসচিব সাহেব কোথায় গেলেন? হ্যাঁ আছি তো। আচ্ছা, এবারে তাহলে বিবাহ ভাব থেকে নিয়ে আলোচনা করা হলো, বিবাহ থেকে কি বিচার করা হয় সপ্তম ভাব থেকে সেটা আলোচনা করা হলো, এবং বিবাহ ভাবটা সপ্তম ভাব থেকে
কি দেখা হয় না সপ্তম ভাবস্থ গ্রহ, সপ্তম প্রতি গ্রহ, সপ্তম ভাবে শুভ শুভ গ্রহ কে কে কি করছে এইগুলোর উপরে সপ্তম ভাব বিচার করা হয়। যদি প্রত্যেকেই শুভ গ্রহ বা যুক্ত বা দৃষ্ট হয় তাহলে বিবাহ বিবাহিত জীবন শুভ হবে, অন্যথায় অশুভ। এই এক কথা। এরপরে স্বামী স্ত্রীর নেক্সট পয়েন্টে যাচ্ছি, স্বামী স্ত্রীর রূপলাবণ্য। নেক্সট পয়েন্ট থেকে আলোচনা করব স্বামী স্ত্রীর রূপলাবণ্য ও আকৃতি প্রকৃতি বিচারের ক্ষেত্রে লগ্ন, চন্দ্র এবং শুক্রের সপ্তম ভাব বা ভাবপতি গ্রহের বলাবল অনুসারে তাহলে স্বামী স্ত্রীর পতি বা পত্নী ভাব, তাদের রূপলাবণ্য, তাদের দৈহিক সৌন্দর্য, তাদের কি বলবো দৈহিক, তাদের চারিত্রিক গঠন ইত্যাদি ইত্যাদি বিচার করা হবে। হয় তাহলে কোথা থেকে না লগ্নের সপ্তম ভাব, চন্দ্রের সপ্তম ভাব এবং শুক্রের সপ্তম ভাব। এই ভাবপতিগণ কে কি অবস্থায় আছেন তার উপরে নির্ভর করবে স্বামী স্ত্রীর রূপলাবণ্য, দৈহিক গঠন। ধরে নিন এই ছকটাকে লগ্নের সপ্তম ভাবে দেখা যাচ্ছে বৃহস্পতি বসে আছেন, তাহলে এই লগ্নটা বুধের ক্ষেত্র। বুধ কোন জাতি? বুধ কোন জাতি? স্যার বৈশ্য। বৈশ্য। আর বৃহস্পতি কোন জাতি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। তাহলে নিজ পাত্রী বা পাত্র হয়েও উচ্চ পাত্র বা উচ্চ পাত্রীর সাথে বিবাহের সম্ভাবনা ইন্ডিকেট করে গেছে। তাহলে পাত্র পাত্রীর উচ্চ বংশজাত কোন মানে পাত্র বা পাত্রীর সাথে বিবাহ সম্ভব? বুঝতে পারলেন এই কথাটা কি বললাম? কৃষি মহাসচিব স্যার কোথায় গেলেন? হ্যাঁ আছি তো। এক একটা করে সব দেখেই বলবো। হ্যাঁ, যে বুধের বলবত্তা মানে লগ্ন মিথুনে, লগ্ন মিথুন, মিথুন লগ্নের অধিপতি বুধ। তো তাহলে মিথুন অধিপতি বুধ। বুধ কি জাতি? বুধের জাতিটা কি? হ্যাঁ, বুধের জাতি আর সপ্তমপতি বৃহস্পতির জাতি। যেহেতু বুধের জাতি এই লগ্নপতি আর সপ্তমপতির জাতি, তো লগ্নপতি হচ্ছে আমার আর সপ্তমপতির জাতি হচ্ছে আমার যে বিপরীত লিঙ্গের যিনি হবে, আমার বউ বা আমার স্বামী। এই তার মানে লগ্নপতি দিয়ে আমি বিচার করব যে আমি কেমন, মানে কোন জাতি বা কোন গোত্রের, কোন মানে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারি বর্ণে যে বিভক্ত করি, কোন বর্ণের মধ্যে পড়বো, এর মধ্যে উচ্চ বর্ণের হবে না নিম্ন বর্ণের হবে। এখানে কিন্তু গুরুজি আরেকটি কথা আছে যে আমরা ধর্মের মধ্যে বিবাহ করব না ধর্মের বাইরে বিবাহ করব, এটিও কিন্তু বিচার করতে হবে। না, সেটা পরে আলোচনায় আসবে, ওটা ছকটাই বিচার করা হবে। তাহলে দেখা যাচ্ছে যে জাতক বা জাতিকা মিথুন লগ্নে, জাতক বা জাতিকা তাদের স্ত্রী বা স্বামী যাই হোক না কেন, যাই হোক তাদের উচ্চ বংশজাত মানে উচ্চ কাছে তাদের বিবাহ সম্ভাবনা একটা ইন্ডিকেট করে গেল। এবারে বিবাহ বিবাহিত জীবন কেমন হবে, কি হবে না হবে সেটা আলাদা বিচার, সে বিচার ভাবতে আলাদা। তাহলে দেখা যাচ্ছে বৈশ্য থেকে মিথুন লগ্নে সপ্তম ভাবে বৃহস্পতি বসে আছেন। যদি বসে নাও থাকতেন, বৃহস্পতি ওই জায়গায় নাও থাকতেন, তাহলে ধনু লগ্ন বৃহস্পতির ক্ষেত্র ব্রাহ্মণ। তাহলে জাতক বা জাতিকা অপেক্ষা তার সপ্তম ভাব কি হলো? ড্যানিদা মিউট। হ্যাঁ গুরুজি বলেন। তাহলে সপ্তম ভাব উচ্চ, তাহলে বিবাহে স্বামী হোক বা স্ত্রী হোক, ছেলেই হোক বা মেয়েই হোক, তাদের বিবাহটা উচ্চ কুলে হওয়ার সম্ভাবনা। সে বিবাহ হবে কি হবে না তার অনেক কিছু থাকে আছে, আমি ও বিতর্কে এখন যাচ্ছি না, সেগুলো আলোচনা করবো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে লগ্নের সপ্তম ভাবে আমার সূত্র কি বলছে
বলছে স্বামী স্ত্রীর উপলাবণ্য ও আকৃতি প্রকৃতি বিচারের ক্ষেত্রে লগ্নের সপ্তম ভাব, চন্দ্রের সপ্তম ভাব এবং শুক্রের সপ্তম ভাব ভাবপতি গ্রহ কোন অশুভ গ্রহ দৃষ্টি করেছে কিনা তাদের রূপ গুণ বৈশিষ্ট্য অনুসারে স্বামী স্ত্রী লাভ বা স্বামী স্ত্রী নির্ণয় করা হয়। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিথুন লগ্নের জাতক তার সপ্তম ভাবে বৃহস্পতি বসে আছেন, যদি নাও থাকতেন তাহলেও কিন্তু ধনু লগ্ন বৃহস্পতির ক্ষেত্র ওটা কিন্তু বিপ্রবগ্ন, বৃহস্পতি বিপ্রবগ্নের জাতক, বৃহস্পতি বসে আছে, উনি নিশ্চয়ই ব্রাহ্মণ। তাহলে জাতক জাতিকার উচ্চ বংশজাত পাত্র বা পাত্রীর সাথে বিবাহের একটা সম্ভাবনা ইন্ডিকেট করছে। এই পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ গুরুজি। এবারে সপ্তম ভাব হচ্ছে তৃতীয় ভাব, সপ্তম ভাব থেকে তৃতীয় ভাব অর্থাৎ নবম ভাব স্ত্রীর অনুজ বিচার করা হয়। তার স্ত্রীর ভাই বোন আছে কিনা, তার বড় আছে কিনা, ছোট আছে কিনা, তার কোটি ভাই বোন হতে পারে। সপ্তমের তৃতীয় ভাব অর্থাৎ নবম ভাব থেকে অনুজ ভাব, শ্যালক বা সম্বন্ধী, শালী ইত্যাদি বিচার করা হয়। লগ্নের চতুর্থ ভাব থেকে শ্বশুরের শুভাশুভ বিচার করা হয় এবং লগ্নের দশম ভাব অর্থাৎ শাশুড়ির শুভাশুভ ভাব বিচার করা হয়। এই মোটামুটি এইগুলো হলো। তাহলে স্বামী স্ত্রীর উপলাবণ্যের ক্ষেত্রে লগ্নের সপ্তম ভাব, চন্দ্রের সপ্তম ভাব এবং শুক্রের সপ্তম ভাব ও ভাবপতি গ্রহগণ যদি দুস্থানগত, অষ্টমিত, শত্রুযুক্ত, শত্রু ক্ষেত্রস্থ, পীড়িত হয়, তাহলে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে রূপলাবণ্য, তাদের যে দৈহিক গঠন, তাদের যে স্বভাব চরিত্র, সেটা নির্ণয় সেইভাবে করতে হবে। আর যদি দেখা যায় লগ্নের সপ্তম ভাব, শুক্রের সপ্তম ভাব, চন্দ্রের সপ্তম ভাব, ভাবপতি গ্রহ সমূহ সবাই শুভ অবস্থায় আছে, তাহলে কিন্তু তাদের বিবাহ, বিবাহিত জীবন, বিবাহ বা বিবাহে উত্তম স্ত্রীলাভ মানে উচ্চ বংশজাত স্ত্রী বা স্বামী লাভ দৃশ্য। এই ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাতে তাই হয়েছে। এখন যদি দেখেন চন্দ্রের সপ্তম ভাবে বুধ রবি বসে আছে আর শুক্রের সপ্তম ভাবে 1, 2, 3, 4, 5 রাহু বক্রী দৃষ্টি করে বসে আছে। ভালো করে দেখুন, চক্রের বিচার করে দেখুন। চন্দ্রের সপ্তম ভাবে বুধ এবং রবি বসে আছেন আর শুক্রের সপ্তম ভাবে কোন গ্রহ নেই, কিন্তু রাহু কিন্তু দৃষ্টি করে বসে আছে। গুরুজি চন্দ্রের সপ্তম ভাবে বুধ শুক্র বসে আছে, কই চন্দ্র তো সিংহে। হ্যাঁ, সিংহে তারই তো সপ্তম ভাবে বুধ রবি বসে আছে। না, বুধ রবি তো মিনে। না, শুক্র মিনে, বুধ রবি মিনে নয়, শুক্র মিনে আর বুধ রবি সপ্তমে মানে কুম্ভে আছে। তাই বলেছে দেখো বুধ রবি কি কুম্ভে? রবি বুধ না কুম্ভে? না না, মঙ্গল থাকবে একাদশে অর্থাৎ মেষে। আপনাকে একাদশ বলতে নিষেধ করেছি না। কোন প্ল্যানেট বলার সময় কেউ একাদশ দ্বাদশ বলবেন না। সব সময়ের জন্য প্ল্যানেট বলার সময় মকরে অমুক, কুম্ভে অমুক, মিনে অমুক এই বলবেন। রবি বুধ কমবে স্যার। ওটাতে কুম্ভে তো। হ্যাঁ গুরুজি। আর তবে আমিও তো ঠিক একই কথাই বলছি। শুক্র হচ্ছে মিনে। হ্যাঁ, তবে দেখেন শুক্র তো মিনে, তাহলে কেজরিওয়াল সাহেব লিখতে ভুল করেছেন বা আপনারা বলতে ভুল করেছেন। আমি কিন্তু লিখে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার তাহলে দেখুন, তাহলে মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে চন্দ্রের সপ্তম ভাবে রবি এবং বুধ বসে আছেন। আচ্ছা, এই চন্দ্রের সপ্তম ভাবে আর কে আছে না? চন্দ্র সপ্তম ভাবে রবি বুধ যেখানে বসে আছে দেখুন, ডাইরেক্ট সেখানে শনি হিট করছে। শনির দশম দৃষ্টি, না না, শনি হিট করছে না তো। কে বলছে শনি করছে না? শনি বৃষে বসে আছে। হ্যাঁ, দশম দৃষ্টি পড়েছে। তবে শনির দশম দৃষ্টি পড়েছে, রাহুরও দ্বাদশ দৃষ্টি পড়েছে। আমি রাহুটাকে বাদ দিলাম, তার ফাঁকাটা বাদ দিলাম,
তাহলে লগ্নের সপ্তম ভাবে কোন অশুভ গ্রহের দৃষ্টি নেই। না, লগ্নের চন্দ্রের সপ্তম ভাবে রবি বুধ বসে থাকা সত্ত্বেও ওখানে শনি দৃষ্টি আছে এবং রাহুর একটা দৃষ্টি আছে, আর শুক্রের সপ্তম ভাবে রাহু দৃষ্টি করছে। দেখুন শুক্রের সপ্তম ভাবে কোন গ্রহ নেই। পঞ্চম দৃষ্টি, রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে শুক্রের সপ্তম ভাবে। তাই আছে। তাহলে এটাকে যদি বিচার করা হয় তাহলে কার গুরুত্ব বেশি দেবো আমরা? লগ্ন চন্দ্র এবং শুক্রের বলাবল অনুসারে স্বামী স্ত্রীর রূপ, তার সৌন্দর্য, তার আকৃতি প্রকৃতি, দৈহিক গঠন বিচার করা হবে। তাহলে কার গুরুত্ব এখানে রাখা হবে? তিনটেই তো প্রধান। তাহলে কার গুরুত্ব দেওয়া হবে? আমরা কার গুরুত্ব দেব? এক্ষেত্রে আমার একটি কথাই বলা, যে লগ্ন সমস্ত ভাবগুলো অপেক্ষা লগ্ন স্থান অধিক বলবান। লগ্নের প্রাধান্য অনুসারে একটা মানব জীবন নয়, সারা জীবনটা তার অতিবাহিত হচ্ছে একটা লগ্নকে ধরে। কাজেই সপ্তম ভাব কি বললো, চন্দ্রের অষ্টম ভাব কি বললো, কি শুক্রের সপ্তম অষ্টম ভাব, এইটা বিচার্য নয়। নিশ্চয়ই ভাবে আমরা ওগুলো গুরুত্ব দেবো, কিন্তু লগ্নকে অধিক গুরুত্ব। কেজরিওয়াল সাহেব এই ব্যাপারে কি বলেন? অবশ্যই সারা জীবনের মানে লগ্ন থেকে, যেহেতু একটা মানুষের মানব জীবনের এক কথায় হচ্ছে দেহ আর মন মানসিকতা বিচার করা হবে, তাহলে শরীরের মধ্যেই সব। আর মন ভালো থাকবে কখন? যখন অর্থ ভালো থাকবে, ভালো বউ পাওয়া যাবে, ভালো প্রেমিক প্রেমিকা পাওয়া যাবে, ভালো পার্টনার পাওয়া যাবে, ভালো অংশীদার পাওয়া যাবে, ভালো বন্ধু পাওয়া যাবে, বা ভালো পিতামাতা পাওয়া যাবে। আমরা তখন আমাদের মন ভালো থাকবে। আর মন যখন ভালো থাকবে আর শরীর আর ভালো থাকবে, তখন এই দুটি জিনিস ভালো থাকলে দুনিয়ায় আর চাওয়া পাওয়ার কোনো কিছু থাকতে পারে না। তো সকল কিছু তখন কিন্তু পূর্ণ হবে। অর্থাৎ লগ্ন ভাব থেকেই দুনিয়ার সকল কিছু বিচার করা যাবে। তো সেই লগ্ন ভাব কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে লগ্নটাই কিন্তু জানি না। কিন্তু দ্বিতীয় গুরুত্বে যেতে হবে রাশিতে। প্রথম গুরুত্ব লগ্ন, দ্বিতীয় গুরুত্ব রাশি। তো প্রথম গুরুত্ব যে লগ্ন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু রাশিকে ছেড়ে লগ্ন আর লগ্নকে ছেড়ে রাশি, এই দুটিকে সবসময়ের জন্য বেঁধে না রেখে কিন্তু আমাদের মাছ ধরতে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, কেজরিওয়াল সাহেব এই ব্যাপারে আর আলোচনা না করে গেলে চন্দ্রের সপ্তম ভাব, হ্যাঁ, তাহলে লগ্নের সপ্তম ভাবে উত্তম স্বামী বা স্ত্রী পাচ্ছি, উচ্চ বংশজাত, সুন্দর রূপ লাবণ্য সম্পন্ন, সুন্দর শরীর স্বাস্থ্য, সুন্দর গঠন এবং শুভবুদ্ধি সম্পন্ন একটা মানুষ বা একটা মানবীকে পাচ্ছি, মেয়ে বা একটা ছেলেকে আমরা পাচ্ছি। কেন লগ্নের চন্দ্রের সপ্তম ভাবে দেখো রবি বুধ বসে আছেন, কিন্তু ওখানে শনি দৃষ্টি করছেন। কি ফল দেবে? কি ফল দেবে? চন্দ্রের সপ্তম ভাব থেকে কি ফল আসবে? কিন্তু গুরুজি, আমার একটি প্রশ্ন আছে এখানে। বলো। আমার প্রশ্ন হচ্ছে, মানে চন্দ্রের সপ্তম ভাবে রবি বুধ বসে আছে, কিন্তু রবি বুধটি তো পাপস্থ হয়ে বসে আছে। তাহলে আমার সেই জীবন সঙ্গী কি বুদ্ধিমান, বিচক্ষণ, কৌশলী, যশস্বী বা নামজাদা, এটা কি হবে? এখন এই প্রশ্নটা যদি করা হয়, আমি কিন্তু আজকে বিবাহ আলোচনা করছি, আমি কিন্তু ওই বলে, তাহলে তো লগ্নপতি ভাগ্যভাবে বসে আছে, বুধের তো বলবত্তা আছে। আর মিথুন লগ্নের ক্ষেত্রে রবি বুধের একত্র অবস্থান অশুভ নয়, এটাও মেনে নেওয়া হয়। তৃতীয় ভাবস্থ মিথুন লগ্নে তৃতীয় ভাবস্থ রবি বুধ রাজ্যকে ফল দেয়। সেক্ষেত্রে ভাগ্যভাবে বসে আছেন বুধ, লগ্নপতি ভাগ্যভাবে বসে আছে এই শিশুটি, আজকে এই জাতক জাতকটি লগ্নপতি ভাগ্যভাবে বসে আছে, তাহলে ডিস্টার্ব কিন্তু শনি করে গেছে, এটা অস্বীকার করার কিছু নেই। রবি বুধের যাই দোষ থাক, সেই দোষটাকে যদি মিনিমাইজ করে নেওয়া হয়, তবু শনি দোষটাকে কিন্তু অস্বীকার করা যায়। এইটাই বলতে চাই। তাহলে চন্দ্রের সপ্তম ভাবে রূপ লাবণ্যের ক্ষেত্রে বিচার হচ্ছে লগ্নের সপ্তম ভাব ভাবপতি গ্রহ, চন্দ্রের সপ্তম ভাব তার ভাবপতি গ্রহ এবং শুক্রের সপ্তম ভাব তার ভাবপতি গ্রহ। পাপ দৃশ্য পাপ যুক্ত হলে তার কি ফল হবে? আর যদি শুভ যুক্ত হয়, তাহলে পাত্র বা পাত্রী সুন্দর শরীর স্বাস্থ্য বিশিষ্ট, সুন্দর গঠন, রূপ লাবণ্য সম্পন্ন, উচ্চ বংশজাত ইত্যাদি ইত্যাদি বিচার হয়।
এরপরে যদি চন্দ্রের সপ্তম ভাবকে বিচার করি তাহলে কি আসছে? সপ্তমে রবি বুধ বসে আছে মিথুন হ্যাঁ। লগ্নের ক্ষেত্রে, তাহলে অবশ্যই শুভ কিছু সূর্যের হচ্ছে, দৃষ্টি এবং রাহুর কিন্তু দৃষ্টি। শুভর পথে কিন্তু রাহু শনির দৃষ্টি পড়ার কারণে ওখানে কিছু অশুভত্বের কারণ তাহলে কি ফলটা দেবে? আবার দেখুন সপ্তম ভাবে বলি বলছি। তাহলে কি আসতে পারে না, সপ্তম ভাবে বৃহস্পতির দৃশ্য দেখার জন্য যেমন উজ্জ্বল গৌরবর্ণ বলছিলাম, ওখানে কিন্তু ঈশ্বর চাপা গৌরবর্ণ হয়ে গেল। হ্যাঁ, আরো একটা জিনিস হচ্ছে চন্দ্রের শুক্রের সপ্তম সপ্তম দেখো ভাব। বিচারটা দেখো, বিচার। হ্যাঁ বিচারটা কিভাবে করে গেল? হ্যাঁ, আবার মিথুন লগ্নের ক্ষেত্রে, যেহেতু মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র তুঙ্গস্থ, শুক্র একমাত্র মিথুন লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই শুক্র তুঙ্গস্থ হয়ে আছেন। তুঙ্গস্থ থেকে তার সপ্তমে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ চতুর্থ ভাবে। সেই চতুর্থ ভাবে কিন্তু আবার রাহুরও মানে পঞ্চম দৃষ্টি পড়েছে। তো না, রাহুর পঞ্চম দৃষ্টি পড়ার কারণে আমরা আমি 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 ইয়ে মহাসচিবের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ওটা না, এখন না, যাচ্ছি না, ওভাবে না। ওটা আমি যাচ্ছি না, আমি এখন ওই চন্দ্রের সপ্তম ভাবকে নিয়ে আলোচনা করছি। হুম হুম, হুম। তাহলে দেখা যাচ্ছে রবি বুধ বসে আছেন ওখানে, কি ভাগ্য কি অভাগ্য আমি এই নিয়েও আলোচনা করছি না। তাহলে সপ্তমে বৃহস্পতি থাকার জন্য লগ্নের সপ্তমে যে রূপলাবণ্য সুন্দর গৌরবর্ণ কথাটা আমরা বলছিলাম, চন্দ্রের সপ্তম ভাবে শনি রাহু দৃষ্টি থাকার জন্য আমরা চাপা গৌরবর্ণ বলবো, উজ্জ্বল গৌরবর্ণ আর হবে না। আমি কেজরিওয়াল স্যারকেও দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে, উনি বলেন। সেইটাই আমি একই সঙ্গে ব্যাখ্যাটা দিয়ে দিতে চাচ্ছিলাম যে আমরা বর্ণ বিচার করব সপ্তম এরপরে ভাবে। না, এরপরে শুক্রের সপ্তম ভাব, হ্যাঁ, তার একই অধিপতিকে সঙ্গে- তার অধিপতিকে না বুধ, হুম, হুম। ওখানে কেউ নেই, কে দৃষ্টি করছে না রাহু, তাহলে তার কি ফল দেবে? তাহলে আকৃতি প্রকৃতি রূপগুলো আমরা বিচার করছি। একটু বিকৃত করে দেবে, আর একটু বিকৃত করে দেবে, আর একটু বিকৃত করে দেবে, আরো একটু বিকৃত করে দেবে। বেশ। তাহলে উজ্জ্বল গৌরবর্ণ আর বলা যাবে না, চাপা গৌরবর্ণ, এবং বৃহস্পতি থাকাকালীন নাক মুখ চোখ দেহের শস্য যতটা সুন্দর কল্পনা করা হচ্ছিল, ঠিক তার থেকে আংশিক কোনো কিছু খামতি বা ঘাটতি থাকবে, এটাই কিন্তু আমার বিচার। আমি কেজরিওয়াল স্যারকে বলছি যে উনি এটাকে কিভাবে বিচার করবেন, ওরা উনি বিচার করবেন। তাহলে এটা যদি উনি একমত হন, তাহলে নেক্সট পর্যায়ে আবার যাচ্ছে। হ্যাঁ, একমত একমত। তাহলে আপনারা এটা সবাই ওনাদের- বুঝতে পেরেছেন তো? তাহলে ওনাদেরকে একটু বুঝতে- সবাইকে বুঝিয়ে দাও। আপনারা একটু বুঝতে বুঝিয়ে পেরেছেন দাও। তো বিষয়টা? বিষয়টা হচ্ছে যে লগ্নপতি এবং চতুর্থপতি তো বুধ, সেই বুধ গিয়ে ভাগ্যস্থানে বসে আছে, অর্থাৎ চন্দ্রের সপ্তমে রবি আর বুধ বসে আছে। তো রবি হচ্ছে তৃতীয় পতি। তো এখানে তৃতীয় পতি বিষয় নয়, চন্দ্রের সপ্তমে বসে আছে রবি আর বুধ। সেই রবি আর বুধের উপর শনি এবং রাহুর দৃষ্টি পড়েছে। অপরদিকে শুক্রের সপ্তম বিচার করব আমরা। তো শুক্রের যখন সপ্তম বিচার করব, তখন সপ্তম ভাবে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে। আর সপ্তম পতি গ্রহের উপর, সপ্তম পতির উপর, মানে শুক্রের সপ্তম পতির উপর, আর লগ্নের চতুর্থ পতি, তার উপরেও কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে। পড়ার কারণে একেতে শুক্রের দৃষ্টি চতুর্থ ভাবে বুধের গৃহে, এটা মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ, কিন্তু শুভকারক হওয়া সত্ত্বেও তার দৃষ্টি তার সপ্তম ভাব থেকে যেহেতু রূপলাবণ্য বিচার করা হবে, তো তুঙ্গস্থ থেকে তির্যক গতিতে তার দৃষ্টিটি দিয়েছে। তো এই দৃষ্টিটা দেওয়ার কারণে ওই বুধকে যেমন পাপস্থ করেছে, তেমনি আর এই বুধের ক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাবে, মানে শুক্র যেখানে দৃষ্টি দিয়েছে আর কি, সপ্তম দৃষ্টি, সেই ক্ষেত্রে যেহেতু রাহুরও দৃষ্টি আছে একই সঙ্গে। শুধু শুক্রের দৃষ্টি যদি থাকতো, ধরেন শুক্রের গৃহে, বা শুক্রের দৃষ্টি ধরেন আপনার বুধের গৃহে, তাহলে কথা ছিল না, তা সে রূপলাবণ্য আরো প্লাস হতে পারতো। কিন্তু রাহু দৃষ্ট থাকার কারণে ওই রূপলাবণ্যটা মাইনাস করে বিকৃত করেছে। এটি হচ্ছে গুরুজি বোঝাতে চেয়েছেন। বুঝতে পেরেছেন তো আপনারা? তাহলে আমরা লগ্নের সপ্তম ভাবে বৃহস্পতিকে পাওয়া সত্ত্বেও হ্যাঁ, দাতন দাতিকা সুন্দর রূপলাবণ্য দৈহিক গঠন, যেটাকে আমরা মনে মনে কল্পনা করেছিলাম বা যেটাকে আমরা বলতাম,
তার সেটাকে বলা সেটাকে না বলে চন্দ্রের সপ্তম ভাব এবং শুক্রের সপ্তম ভাব কিছু উন্নতা করেছে, কিছু খামতি ঘাটতি আছে, যার জন্য আমরা কিন্তু বিরাট সৌন্দর্যবান, বিরাট রূপবান এই কথাটি না বলে ঈষৎ গৌরবত্ন, চাপা গৌরবত্ন এই ভাষাতে এইটাই কিন্তু একটা ব্যাখ্যা করা হবে। প্রাধান্য দেয়া হবে রূপলাবণ্যের ক্ষেত্রে, প্রাধান্য দেওয়া হবে লগ্নের সপ্তম ভাব, তার সপ্তম পতি, তার সপ্তমস্ত গ্রহের ভাবফল, তার সপ্তম গ্রহের অন্যান্য গ্রহের দৃষ্টি, তার থেকে কিন্তু বিবাহ ভাবটা বিচার করা হবে। আর রূপলাবণ্যের ক্ষেত্রে লগ্নের সপ্তম ভাবস্থ গ্রহ, চন্দ্রের সপ্তম ভাবস্থ গ্রহ এবং শুক্রের সপ্তম ভাবস্থ গ্রহের শুভাশুভ অবস্থান ও পাপগ্রহের দৃষ্টিজনিত কারণে তার উপলাবণ্য বিচার করা হবে। মিটে গেল? এরপরে আমি আসবো এগুলো কিছু খাপটারা আলোচনা করা হবে, তবু কিন্তু সার্বিক সবটাই বিচার করা হবে। এবারে বিবাহে একাধিক স্ত্রীলাভ যে বিচার করা হবে, কোন কোন জায়গা থেকে বিচার করা হয়, মানে কারো হয়তো দুটো বিয়ে, কারো হয়তো তিনটে বিয়ে, বর্তমান সমাজ ব্যবস্থায়, আইন ব্যবস্থায় একাধিক বিবাহ যোগে কোথাও স্বীকৃতি নেই, সত্ত্বেও মানুষের একাধিক বিবাহ হয় বা একাধিক বিবাহ হচ্ছে, যে আইনগত ভাবে সেটাকে মীমাংসা করে হয়তো একাধিক বিবাহ হচ্ছে। এখন এই যে একাধিক বিবাহ যোগ, এই একাধিক বিবাহ যোগটা কিভাবে নির্মাণ করা হয়? লগ্নের সপ্তম ভাব থেকে প্রথম স্ত্রী, সপ্তম ভাবের তৃতীয় ভাব, তার মানে কোথায়? দশম ভাব। তার থেকে দ্বিতীয় স্ত্রী, আর তার থেকে ষষ্ঠ ভাব, তার মানে কোথায়? মানে তৃতীয় ভাব। দ্বিতীয় স্ত্রী লাভের ক্ষেত্রে সপ্তম থেকে ষষ্ঠ, দ্বিতীয় স্ত্রী লাভের ক্ষেত্রে লগ্নের সপ্তম ভাব থেকে প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে সপ্তম ভাবের ষষ্ঠ ভাব, তার মানে কোথায় সেটা? বৃষ, দ্বাদশ ভাব। সপ্তম ভাবের ষষ্ঠ ভাব সেটা কোথায়? অর্থাৎ লগ্নের দ্বাদশ ভাব। ঠিক আছে, লগ্নের দ্বাদশ ভাব। আর তৃতীয় স্ত্রীলাভ ক্ষেত্রে দ্বাদশ ভাব থেকে ষষ্ঠ ভাব, তার মানে লগ্নের কোন ভাব? লগ্নের পঞ্চম ভাব। লগ্নের পঞ্চম ভাব। তাহলে প্রথম স্ত্রীর ক্ষেত্রে লগ্নের সপ্তম ভাব, দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে লগ্নের দ্বাদশ ভাব এবং তৃতীয় স্ত্রীর ক্ষেত্রে লগ্নের পঞ্চম ভাব। এই জায়গাগুলোতে যদি শনি, মঙ্গল, রাহু, কেতু, শুক্র এইরকম উগ্র প্ল্যানেট কিছু অবস্থান করে, তাহলে কিন্তু সেগুলো বলবো। কেজিপাল সাহেব, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে এইভাবে একটি জিনিস ভাবতে পারেন যে রাহু, শুক্র, মঙ্গল, শনি এরা হয়তো যে শুধু খারাপই দেয় না, এরা ভালো দেয়। এই উগ্র গ্রহের কারণেই কিন্তু মানুষ পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ খারাপ কাজ। এটা কিন্তু ভালো কাজ নয়, এটি খারাপ কাজ, তো খারাপ গ্রহই করাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এবারে ব্যবসা বাণিজ্য বিচার, আমি আগে প্রাথমিক, তারপর আবার স্ত্রীকে নিয়ে আলোচনা করব। ব্যবসা বাণিজ্য বিচার, তাহলে ব্যবসা বাণিজ্য কাকে নিয়ে করা হবে না? লগ্নের সপ্তম ভাব, ভাবপতি গ্রহ এবং চন্দ্র বুধের বলাবল হতে ব্যবসা বাণিজ্য বিচার করা হবে। লগ্নের সপ্তম ভাব, ভাবপতি গ্রহ এবং চন্দ্র ও বুধের বলাবল থেকে সে মানুষটা ব্যবসা বাণিজ্য করবে কিনা, তার সাফল্য পাবে কিনা, এগুলো বিচার করা হবে। যদি এই সমস্ত গ্রহগুলো অর্থাৎ লগ্নের সপ্তম পতি এবং বুধ শুক্রের বরাবর যদি না থাকে, তাহলে মানুষটা হাজার ব্যবসা বাণিজ্য করলেও ব্যবসা বাণিজ্যে তার সাফল্য আসবে না। বুধ চন্দ্র, গুরুজি, বুধ চন্দ্র। বুধ চন্দ্র, বুধ চন্দ্র বললাম, বুধ চন্দ্রের বরাবর এবং
অনুসারে ব্যবসা বাণিজ্য নির্ণয় করা হবে। যদি এইগুলো শুভগ্রহ দৃষ্ট বা যুক্ত বা এইগুলো যদি ভালো অবস্থায় থাকে বা চন্দ্রের যদি ভালো বলবত্তা থাকে, তাহলে মানুষটা ব্যবসা বাণিজ্যে সাফল্য পাবে, অন্যথায় নয়। গুরুজি আমি অংশীদার বিচারের ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আমি কিন্তু পরপর আলোচনা করতে চাই, আমি কিন্তু আর থামছি না। আমি কিন্তু তাহলে ব্যবসা বাণিজ্য বলে দিলাম। ব্যবসা বাণিজ্য কি হবে না, লগ্নের সপ্তম ভাব, ভাবপতি গ্রহ এবং বুধ এবং চন্দ্রের বলাবল থেকে ব্যবসা বাণিজ্য বিচার করা হবে। যদি এইগুলো শুভ অবস্থায় থাকে, যদি শুভ গ্রহ দৃষ্ট হয়, যদি তাদের স্বক্ষেত্রগত মিত্রক্ষেত্রগত এইরকম অবস্থায় থাকে, সরাধিক স্থানগত যদি না হয়, তাহলে মানুষের ব্যবসা বাণিজ্য সাফল্য পাবে, অন্যথায় যতবারই সে যত বড়ই ব্যবসাদার হোক না কেন, বারে বারে সে ব্যবসায় লস। কেশিপাল সাহেব একটু আরো বুঝিয়ে দিন ওদেরকে। হ্যাঁ গুরুজি এটা বুঝতে পেরেছে, এটা সহজ জিনিস যে লগ্নের সপ্তম ভাব আর বুধ আর চন্দ্রের অবস্থানের উপর, মানে বুধ চন্দ্র যদি ভালো অবস্থানে থাকে, তো এই প্ল্যানেটে দেখুন বুধ কিন্তু ভালো অবস্থানে মিথুন লগ্নের ক্ষেত্রে যে কোনো জায়গায় বুধ মানে ভাগ্যস্থানে রবি বুধের জ্যোতি বুধাদিত্য যোগ, এটা নিঃসন্দেহে শুভ, কিন্তু রাহু শনির দৃষ্টি পড়ার কারণে অশুভ হয়ে গেছে। এবং চন্দ্রের উপর কিন্তু কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, বা চন্দ্র কিন্তু সিংহ রাশিতে বসে আছে। লোকটি কিন্তু পরাক্রমী, রাগী, জেদি, ক্রোধী, অর্থাৎ চন্দ্রটি কিন্তু শুভ আছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম ব্যবসায়ী হতে পারে, উত্তম হবে না আর অধমও হবে না, এমনটি বলা যায়। গুরুজি আমি একটু কথা ফাঁকে না বলে পারছি না। গুরুজি বলো। মাঝখানে কিন্তু ক্লাস থেকে আমি একটু বিদায় নিচ্ছি, মানে আমি বলেছিলাম যে ঘন্টা খানেকের মতো আমি সময় দিয়ে যাব, আমার একটু জরুরি কাজ রয়েছে না। দেখো আজকে বলি, আজকে ক্লাসটা খুব ইন্টারেস্টিং হচ্ছিল এবং তুমি থাকাতে আরো সুন্দর হচ্ছিল। এখন তুমি যদি চলে যাও, এবারে আমি বলে গেলাম, ওরা একটু লিখলো, দেখার পরে আবার শুরু করলো। এ বাবু খুব অসুবিধা হয়, বুঝলে তো বাবু, এই পড়াতে ইন্টারাপ্ট হয়ে গেলি, ও পড়ার যে সেটা সূত্রটা হারিয়ে যায়। আর আজকের একটা ভাইটাল ভাব, মানে মানব জীবনের এটা ভাইটাল ভাব, একটা অনেকগুলোই যে ভাব, তার মধ্যে একটা ভাইটাল ভাব বিবাহ ভাব। তার ভাব বিচার করার ক্ষেত্রে বাবা আজকে তাহলে এই গল্প করে বা ওদেরকে পড়িয়ে দিয়ে যায়, যেদিন তুমি উপস্থিত থাকবে সেদিন এটাকে নিয়ে আবার ডিটেলস আলোচনা হবে। হ্যাঁ আপনি দ্বাদশ ভাবকে বুঝিয়ে যান, বিবাহের ক্ষেত্রটাও একটু বুঝিয়ে যান, তারপরে বাকি আমি এক্সট্রা ক্লাসও নিচ্ছি বা পরের ক্লাসে থাকবো। এইখানে তোমার কাছ থেকে, তুমি আমার সন্তান তুল্য, তুমি পৃথিবী জোড়া বিখ্যাত, তুমি একজন জ্যোতিষ। এইখানে একটা জিনিস আমার খটকা লাগলো, এই যে লগ্নের নবম ভাবে অর্থাৎ চন্দ্রের সপ্তম ভাবে বুধ এবং রবি বসে আছেন, যদি ভালো করে যদি এটাকে আমরা দেখি, তাহলে তো এইখানে চন্দ্রের সপ্তম ভাবে বুধ রবি এক তো লগ্নপতি ভাগ্যভাবে বসে আছেন, মিথুন লগ্নের ক্ষেত্রে রবি বুধের যোগ, রাজ্যকারক যোগ, আর শনিটা এই লগ্নের বুধের মিত্র, তিনি ব্যস্ত, তার ফল আলাদা তিনি দেন, কিন্তু ভাগ্যবানে তিনি কিন্তু কুম্ভে দৃষ্টি দিচ্ছেন ওই শনি। তাহলে সফল ব্যবসায়ী, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। বুধ শুক্র রবিটাকে সে ডাউন করে দিয়েছে, রবিটাকে সে নষ্ট করে দিয়েছে, এটা ঠিক, কিন্তু বুধের ব্যবসা বাণিজ্য চন্দ্রের সপ্তম ভাবে বুধ রবি বসে আছে আর শনি ওখানে দৃষ্টি করছে, কুম্ভে তিনি দৃষ্টি করছেন। কাজে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের হ্যাঁ গুরুজি এটাও আমি মেনে নেব যে সে বুদ্ধিমান হবে, বিচক্ষণ হবে, লেখক হবে, গবেষক হবে, সাহিত্যিক হবে। তাহলে তোমার কথা একটা জায়গায় আমি মেনে নিচ্ছি যে ওইখানে রাহুটা দৃষ্টি করে গেছে, হ্যাঁ ওইখানটাই গোলমাল করে, হ্যাঁ ওইখানে গোলমালটা করেছে রাহু, গোলমাল করেছে। শনির দৃষ্টি, শনির মূল ত্রিকোণ আনন্দময় স্থান কুম্ভ রাশি, ওখানে দৃষ্টি দিয়ে মিথুন লগ্নের ক্ষেত্রে রবি বুধকে খুব একটা ক্ষতিগ্রস্ত করতে না পারলেও রাহু কিন্তু পেরেছে, তাতে সন্দেহ নেই। বাস, তাহলে তার ব্যবসা বাণিজ্য
মানুষটা সফল ব্যবসায়ী হলেও মাঝে মাঝে তার ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতিটা হবে। এই তো কথা, বিচারের ক্ষেত্রে এই তো বলবো। হ্যাঁ, এটাই বলতে হবে। গুরুজি, আরেকটি প্রশ্ন। সকালবেলায় হ্যাঁ, বল। একটি মানে বিষয় নিয়ে আমাদের আলোচনার হচ্ছে, মীন লগ্নের ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি 4টি গ্রহ পাপ গ্রহ না? না, রবিটা নয়। কেন রবি নয় কেন? লগ্নপতির মিত্র একটু রবি কিন্তু শুভ গ্রহ। মীন লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ। মীন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হওয়া সত্ত্বেও লগ্নপতি বৃহস্পতির মিত্র একটু মীন লগ্নের রবি শুভ ফল দেয়। বুধ শুক্র শনি আনডাউটেডলি এই অশুভ গ্রহ, এটা অস্বীকার করার কিছু কিন্তু নেই। মীন লগ্নের তবে ক্ষেত্রে তো আমি চন্দ্রমঙ্গল বৃহস্পতি এবং রবি এগুলো কিন্তু প্রত্যেকেই শুভকারক গ্রহ। এবং পরিষ্কার পারাচরি হোরায় লেখা আছে যে মীন লগ্নের ষষ্ঠপতি হওয়া সত্ত্বেও রবি বৃহস্পতির মিত্র একটু লগ্নপতির মিত্র একটু শুভ ফল দেয়। লগ্ন বিচারের ক্ষেত্রেও তাই দেখেছি যে রবি শুভ ফল দিচ্ছে। এমন বহু বিচারে নজর করেছি। শুভ ফল অর্থাৎ দিচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে রবি যদি দুস্থানগত না হন, বিশেষভাবে পীড়িত না হন, কষ্টগত না হন, তাহলে রবি কিন্তু শুভ ফল দেয়। কিন্তু এইটা আমি সকালবেলায় বিতর্ক পড়ার পরে আমি নিচে চেম্বার সেরে তারপরে রামকৃষ্ণ শাস্ত্রীর গ্রন্থ দেখলাম, তারপরে বাচস্পতি দেখলাম, 2টি গ্রন্থ দেখলাম। 2টি দেখেই তো দেখলাম সে 2টিতেও কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি 4টি গ্রহকে পাপ বলা হয়েছে। তাহলে কোনটা সঠিক? আমার যেটা মনে হয় যে রামকৃষ্ণ বাবু অত্যন্ত পণ্ডিত মানুষ, হয়তো ভ্রমবশত বা তার হয়তো কোনো কারণে ওটা হয়তো বলে ফেলেছেন। আর রামকৃষ্ণ বাবু নিশ্চিতভাবে বিদগ্ধ মানুষ, পণ্ডিত মানুষ, উনি ভুল বলবেন এটা তো বলা যাবে না। আমার মনে হয় ওটা কোথাও হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। কিন্তু গুরুজি, মীন লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু শুভফলদাতা। এখানে কোথাও গুরুজি লগ্ন সাপেক্ষে কি শুধু মিত্র গ্রহকেই ধরবো? ভাবের কোনো মূল্য নাই তাহলে? অবশ্যই আরে ভাবে ভাবের তো মূল্য আছে। ভাব যখন বিচার করা হবে তার ভাব অনুসারে বিচার হবে। ভাব যখন বিচার করা হবে তার ভাব প্রতি অনুসারে তাকে বিচার করা হবে। কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে চন্দ্রমঙ্গল এবং রবি এই লগ্নের শুভফলদাতা। ষষ্ঠপতি হওয়া সত্ত্বেও আমি মহাসচিবকে দৃষ্টি আকর্ষণ করছি, পারাচরি হোরায় আজকেই যেন তিনি আজকে উল্টে দেখেন, সেখানে মীন লগ্ন সম্পর্কে কিন্তু রবিকে শুভফলদাতা বলে দিয়েছে অলরেডি। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমি জোরের সাথেই সরাসরি হোরাটা আমার এখানে ছিল না, আমার চেম্বারে নাই, ওটা বাসাতে আছে। কিন্তু আমি সকালবেলায় তো আমি বারবার করে বললাম যে আমি তো লিখিয়েছি, এবং সেখানে মহর্ষি উল্লেখ করেছেন যে ষষ্ঠপতি হওয়া সত্ত্বেও লগ্নপতি বৃহস্পতির মিত্র হেতু শুভফলদাতা। ও এটাও বলা স্যার আমি একটু বলি স্যার আমি জয়ন্ত, ওই আপনি স্যার প্রথম যে আমাদেরকে নোটটা দিছিলেন স্যার মহাসচিব স্যার, সেখানে ওই রবিকে মিত্রই বলেছেন স্যার। আমি আবার দেখেছি স্যার পরে। কে বলেছিলেন? মহাসচিব স্যারের যে নোটটা দিছিল আমাদেরকে, প্রথম যে নোট দিছিল ওই নোটে রবিকে মিত্রই বলেছেন। ঠিকই বলেছিলেন, উনি ঠিকই বলেছেন, মহাসচিব সাহেব ঠিকই বলেছেন যে মীন লগ্নের ক্ষেত্রে রবি আপনার শুভ। উপস্থিতিতে যে নোটটা দিয়েছিলেন স্যার, আপনার উপস্থিতিতে দিয়েছিলেন, আমি আবার খাতাটা খুলে দেখেছি, ওই দিন রবিকে মানে মিত্রই বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে সকালে ওইটা কিন্তু ভুল হয়েছে। তাহলে মাথায় গুরুজি আর কাজ করছে না, বুঝলেন? ঘটনা অনেক সময় বিভ্রম হয়ে যায়, অনেক সময় মিস্টেক হয়ে যায়, এটা অস্বীকার করার কিছু নেই। তবে এবং চন্দ্রমঙ্গল যতটা ভালো ফল দেবে ঠিক ততটাই রবি ভালো ফল দেবে মীন লগ্নের। এই ব্যাপারেও করে দিব, মীন লগ্নের ক্ষেত্রে এটাও কিন্তু নজর আচ্ছা, ঠিক করেছি। আছে। তার মানে ষষ্ঠপতি এবং তো এই দোষ আর রবি থাকবে যদি না। সিংহে ষষ্ঠে অবস্থান করে, এই রবি যদি সিংহে অবস্থান করে, হ্যাঁ, বহু প্রতাপশালী মানুষ সে মীন লগ্নের ক্ষেত্রে, বহু মানুষের আশ্রয়দাতা। এইখানে কিন্তু রিপুত বা তার মানে কোনো ব্যাধি এই সমস্ত কোনো কারণ নেই তার, যদি অশুভ গ্রহ তাকে দৃষ্টি না করে। ধন্যবাদ গুরুজি। তাহলে সকালে ভুল হয়েছে, আসলে শুধু ধন্যবাদ নয়, মানে ভুলের জন্য সকালে ক্লাসে যে ভুল হয়েছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তো যাই হোক, আপনারা ক্লাস করুন, আমি একটু বিদায় নিতে হচ্ছে, না নিলে হচ্ছেই না।
যে কারণে না, দিতে হচ্ছে সেই কারণটি আসলে কোনো বিদায় কিছু কালে নেই। বিদায় কালে আমার একটি কথা যদি বলা সম্পন্ন হতো যে তাহলে আমি বাবা ক্লাসে এইরকম যেতাম না। ইম্পর্টেন্ট ক্লাসে বিদায় কালে আমার একটি কথা, এইরকম ইম্পর্টেন্ট ক্লাসে তুমি যদি না থাকো, যেদিন থাকবে সেদিন বলবে, সেই দিনে আলোচনা হবে। এ বাবা না হলে বিচার করা যাবে না। 2 লাইন বলবো, ওখান থেকে 1000 প্রশ্ন উত্তর আসবে, আমাকে পড়াতেও হবে না, আসবে না, আসবে দেবেও না। নি। আপনি আপনার মতো রেকর্ডিং তো থাকবে, আপনি আপনার মতো আলোচনা করে যান। তারপরে আমি তো চেষ্টা করি সব সময়। এতদিন পঞ্জিকা নিয়ে ব্যস্ত ছিলাম, আজকে আর এক কেস ঘটেছে আমার 2 জন ছুটিতে। তো 2 জন ছুটিতে, এখন ছুটিতে থাকার পরে গাড়ি এসে অপেক্ষা করছে, সেই গাড়িতে গিয়ে তারপরে আমাকে কাজ করতে হবে, অর্থাৎ 2টো গাড়ি অপেক্ষা করছে আমার জন্য। ঠিক আছে, একান্ত অনিচ্ছা সত্ত্বে, আমার একান্ত অনিচ্ছা সত্ত্বেও তাহলে যাও। আমারও এখন ভালো কাজ- লাগছে না, আমারও মানে থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু ওখানে আমি না যাওয়া পর্যন্ত, আমি যে তালা না খোলা পর্যন্ত ওই গাড়িগুলারা কোনো কাজ করতে পারছে না। আর কোনো লোক নেই সহযোগিতা করার মতো, আর সেই চাবিও আমার কাছে। স্যার আমার একটা বিনীত অনুরোধ, আমাদের মাননীয় মহাসচিব স্যারকে বিনীত অনুরোধ, স্যার আমরা কবে আপনার ফুলফিল সময় পাবো স্যার? আমরা হ্যাঁ, এখন খুবই থেকে আশা পাবেন তো। আমি তো সপ্তাহে একদিন দিব বলছি, দেওয়া শুরু করেছি ইতিমধ্যে, বুধবারে দিয়েছি। আবার আগামী সপ্তাহে আপনারা সোমবারে চেয়েছেন, সোমবারে পাবেন। আর ঘটনা হচ্ছে কি, আমি একটু আসলে অনেক ভেজালের মধ্যে আছি। সে ভেজালটা আসলে বলা যাচ্ছে না এখানে। যা এতদিন ছিলাম পঞ্জিকা নিয়ে ব্যস্ত, তারপরে পঞ্জিকা বিক্রয় নিয়ে ব্যস্ত, আর এখন হচ্ছে আরো একটু অন্য কিছু নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ত থাকার কারণেই হচ্ছে এই ব্যাপারটা। আর আজকে 2 জন লোক নেই তো আমার, না থাকলে যে এই দায়িত্বে ছিল আজকে দেওয়া, সে হঠাৎ করে তার আজকে দুপুরেই যেতে হয়েছে বাড়িতে। তো দুপুরে বাড়িতে যাওয়ার কারণেই এখন আমাকে যেতে হচ্ছে ওখানে, না গেলে আর কোনো উপায় নেই। স্যার তাই আমরা যাচ্ছেন, বলে বোঝাতে তো পারবো না, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাকে আমরা আমি কত চেষ্টা চাই করবো স্যার। পরিপূর্ণরূপে সকাল বিকাল থাকতে, এবং বাকি আপনাদের কোর্স সমাপ্ত হওয়া পর্যন্ত, মানে মাসের প্রথম 10 দিন বাদে অন্তত একটা করে এক্সট্রা ক্লাস আমরা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আর কি, মানসিকভাবে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে আমাকে পাবেন পরিপূর্ণরূপে। ঠিক আছে, তো শুভ নমস্কার।